হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের যে আলো চ্যাপ্টারটা রয়েছে সেই আলো চ্যাপ্টার থেকে আজকে আমরা সাজেশনে আলোচনা করব, অর্থাৎ দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নগুলো, কোন ধরনের প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আগের ক্লাসে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করে নিয়েছি, অর্থাৎ এই যে আলো অধ্যায়টা রয়েছে সেই আলো অধ্যায়ে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করে নিয়েছি। তোমরা যারা দেখোনি ভিডিওটা, প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো চলো, আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নগুলো, অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোনগুলো, যেগুলো 100% কমনযোগ্য সেগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? অর্থাৎ মাধ্যমিক 2025-এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো চলো, আজকে আমাদের যে প্রশ্নগুলো সেগুলো কী কী, অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কী কী সেটা যদি আমরা প্রথম কোশ্চেনটা দেখি, তাহলে প্রথম কোশ্চেনটাতে কী আছে দেখো, একটি আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ এখানে বলেছে যে একটি আলোকরশ্মি একটা প্রিজমের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই প্রিজমের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে দেখাও যে চ্যুতিকোণের মান ডেল্টা সমান আই1 প্লাস I2 মাইনাস এ। অর্থাৎ এটা একটা প্রিজমের এই কোণটা কি হয়, প্রিজমের কোণ, তাই তো? তাহলে এই যে প্রিজমটা রয়েছে সেই প্রিজমের মধ্য দিয়ে একটা আলোকরশ্মি গেল, ঠিক আছে? এই আলোকরশ্মিটা যাওয়ার পরে দেখো, আলোকরশ্মিটা যদি না বেঁকে যেত, অর্থাৎ চ্যুতি যদি না ঘটতো, তাহলে কি হতো, সোজা বেরিয়ে যেত। তো এই যে মানে সোজা না বেরিয়ে গিয়ে, কারণ কি, এটা দেখো যে শূন্য মাধ্যম, এটা হচ্ছে কি একটা ঘন মাধ্যম, তাহলে শূন্য বা বায়ু মাধ্যম ধরে নাও, তাহলে হালকা মিডিয়াম থেকে ঘন মিডিয়ামে যাচ্ছে, তাহলে কি হবে, আলোকরশ্মিটা অবিলম্বের দিকে বেঁকে যাবে, তাই তো? তাহলে এটা কি হলো, বেঁকে গেল কতটা বেঁকে গেল, অর্থাৎ চ্যুতি কতটা হলো সেইটা আমাকে বার করতে বলেছে, অর্থাৎ এই যে মানটা এইটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো দেখো যে আলোকরশ্মি এইভাবে গেল, যাওয়ার পরে কি হচ্ছে, বেঁকে যাচ্ছে, ঠিক আছে? বেঁকে যাওয়ার পরে আবার সেই দিকেই কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তো এখানে দেখো যে যদি চ্যুতি না ঘটতো তাহলে কি হতো, এই যে কোণটা, সেই কোণটা কি পেতাম আমরা, চ্যুতি কোণের মানটা পাবো, তাই তো? অর্থাৎ আলোকরশ্মি যদি না বেঁকে যেত তাহলে এইভাবে সোজা বেরিয়ে যেত আলোকরশ্মিটা, তাই তো? তাহলে দেখো যে এইভাবে সোজা না বেরিয়ে গিয়ে কোন অ্যাঙ্গেলে বেরিয়েছে, এইখান দিয়ে বেরিয়েছে, তাই তো? তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে কি, চ্যুতিকোণ। তাহলে এই কোণের মানটা প্রমাণ করতে হবে যে I1 প্লাস I2 মাইনাস এ, ঠিক আছে? তো কিভাবে করব দেখো, যে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ সেই চিত্রটাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে ABC একটা প্রিজম রয়েছে, তাই তো? তাহলে এই চিত্রের ক্ষেত্রে যদি আমরা ত্রিভুজ OQR দেখি, ঠিক আছে? এইটা দেখো ORQ, আর তার সাথে কি আছে, আর রয়েছে, ঠিক আছে? তাহলে এই যে ত্রিভুজটা পাচ্ছি, এই ত্রিভুজটার ক্ষেত্রে অর্থাৎ OQR, এই ত্রিভুজটার ক্ষেত্রে অর্থাৎ উপরে যে ত্রিভুজটা পাচ্ছ, ঠিক আছে? এই উপরের ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে, কোণ OQR, ঠিক আছে? অর্থাৎ এখানে দেখো যে কিউ কোণটা পাবে, সেই কিউ কোণের মানটা কত, এখানে আমরা কি পাবো, এই যে কোণের মানটা, এই কোণের মানটা কি হচ্ছে, এটা তো অভিলম্ব, তাই তো? তাহলে অভিলম্ব, তাহলে এখানে দেখো যে এই কোণের মানটা কত হবে, এই কোণের মানটা কি, এই কোণের মানটাকে আমরা কি বলবো, অভিলম্বের সঙ্গে যে কোণটা উৎপন্ন করবে আপাতিত রশ্মি, সেই কোণটা হচ্ছে কি, আপতন কোণ। তাহলে এটা হচ্ছে আপতন কোণ। এবার দেখো যে কোণ দিয়ে বেরিয়ে যায়, অর্থাৎ অবিলম্বের সঙ্গে যে কোণ করে বেরিয়ে যায় সেটা কি, প্রতিসৃত কোণ, তাই তো, বা প্রতিসরণ কোণ। তাহলে এই কোণের মানটা আমরা জানি কি, এই কোণের মানটা হচ্ছে R1, ঠিক আছে? আর এইটা কি, আয়ন। তাহলে এখানে দেখো যে এই কোণের মানটা কত পাবো, এই কোণের মানটা, উপরের কোণের মানটা। তাহলে দেখো এই যে এখান থেকে যদি আমরা টোটালটা দেখি, টোটালটা কি হবে, আয়ন হবে, তাই তো? অর্থাৎ এই বরাবর যদি আমরা দেখি তাহলে এই পুরোটা আয়ন। তাহলে আয়ন থেকে যদি আমরা R1 বাদ দিয়ে দিই তাহলে কি পাবো, এই কোণের মানটা পাবো, ঠিক আছে? অর্থাৎ এই ছবিটাকে যদি আমি এখানে দেখিয়ে দিই তাহলে দেখো যে এটা হচ্ছে অভিলম্ব, এই বরাবর আলোকরশ্মি গেল, এইভাবে সোজা বেরিয়ে যাচ্ছে, আমরা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এখানে দেখো যে আমাদের অ্যাঙ্গেল কোণটা হচ্ছে এই বরাবর, তো আমরা কি পাচ্ছি, আলোকরশ্মি আবার বেরিয়ে যাচ্ছে, তাই তো, প্রতিসৃত হচ্ছে। তাহলে এটা কি, R1, আর এই পুরোটা কি, পুরোটা হচ্ছে কি আয়ন, ঠিক আছে? এবার দেখো যে আমরা যদি এই কোণটা দেখি তাহলে এই কোণটা কি হচ্ছে, এই পুরো কোণটা কি হবে, পুরো কোণটা হবে আয়ন। তাহলে এখান থেকে আয়নটা যদি আমরা দেখতে পাই, তাহলে আয়ন থেকে R1টা যদি বাদ দিয়ে দিই তাহলে কি পাবো, এইটা, এই কোণের মানটা পাবো, এই কোণের মানটা কি হবে, আয়ন মাইনাস R1, ঠিক আছে? তাহলে সেম একই রকমভাবে দেখো যে কিউ কোণের মানটা আমরা বার করলাম এইভাবে, আয়ন মাইনাস R1। সেম একই রকমভাবে আর কোণের মানটা, অর্থাৎ এখানে দেখো যে আর কোণটা পড়ে আছে, এখানে দেখো ও, এটা কি, এটা ও, এটা কিউ কোণ, আর এটা হচ্ছে আর কোণ। তাহলে এই কোণের মানটা কত হবে, এই কোণের মানটাও সেম হবে, আয়ন I2 মাইনাস R2, ঠিক আছে? তাহলে এবার দেখো যে দুটো কোণ কি, এই যে দুটো কোণ পাচ্ছ, অর্থাৎ বহিস্থ যে কোণ দুটো পাবে, এই যে ত্রিভুজটা রয়েছে OQR এর ক্ষেত্রে, এই কোণের মানটা যদি আমরা বার করি তাহলে কি হবে, এই কোণ প্লাস এই কোণ,
অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান হবে, তাই তো। তাহলে এখানে দেখো যে এই অন্তস্থ কোণ দুটো কী হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। তাহলে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কী হচ্ছে, সমান হচ্ছে। সেই জন্য এখানে আমরা কি পাচ্ছি, এটাকে ডেল্টা ধরে নিলে, এই কোণের মানটাকে ডেল্টা ধরে নিলে এই দুটো যোগফলই পাবো কি, ডেল্টার মানটা। তাহলে যোগ করলে আমরা কি পাচ্ছি দেখো, যোগ করলে কী পাবো, এই দুটোকে যোগ করলাম, যোগ করার পরে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, ঠিক আছে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো যে চতুর্ভুজ যদি আমরা দেখি, চতুর্ভুজের ক্ষেত্রে কি পাবো দেখো, চতুর্ভুজ কোন চতুর্ভুজটা, AQNR, AQNR এই একটা চতুর্ভুজ ধরে নিলে, ঠিক আছে। এবার এই চতুর্ভুজের ক্ষেত্রে যদি দেখো তাহলে কি হবে, এ কোনটা, কিউ কোনটা, আর কোনটা, আর এন কোনটা, ঠিক আছে। তাহলে এখানে দেখো QNR এ এই যে কোণগুলো আমরা পাবো, এই চারটে কোণের যোগফল কি হবে, 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 360 ডিগ্রি। এবার দেখো যে এই যে কোণটা আমরা যদি দেখি, কিউ কোণটা এবং আর কোণটা যদি দেখি, তাহলে এই অভিলম্ব, তাই তো, আপাতন বিন্দুতে অভিলম্ব কোণ করছে, তার মানে কি অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তাহলে 90 প্লাস 90 পাচ্ছি। আর এই যে কোণটা এ কোণটা কি প্রিজমের কোণ, তাহলে এই প্রিজমের কোণ যদি হয় তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে A প্লাস 90 কোণ QNR সমান কি হচ্ছে, 360 ডিগ্রি। তাহলে A প্লাস QNR সমান কি হবে, এই 90 কি হয়ে যাচ্ছে, 180, 360 থেকে আমরা কি করলাম, 180 বাদ দিলাম, কি পড়ে থাকবে আমাদের, 180 পড়ে থাকছে। তাহলে A প্লাস কোণ QNR সমান কি হয়ে যাচ্ছে, 180 ডিগ্রি, ঠিক আছে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা আমরা পেলাম, ঠিক আছে, 2 নম্বর সমীকরণ। এবার দেখো যে যদি আমরা ত্রিভুজ NQR নিচেরটা দেখি, ঠিক আছে, নিচেরটা। এবার দেখো NQR নিচের ত্রিভুজটা যদি আমরা দেখি, তাহলে নিচের ত্রিভুজের ক্ষেত্রে কি পাবো দেখো, যে এটা হচ্ছে কি একটা কোণ, যেটাকে আমরা কি পেয়েছি, R1 পেয়েছি, এটা R2 পেয়েছি। তাহলে এই দুটো প্লাস N কোণটা যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, টোটালটা 180 পাবো। তিনটে ত্রিভুজ অর্থাৎ তিনটে কোণ, ত্রিভুজের তিনটে কোণের মান কত হয়, 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি, ঠিক আছে। এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিলাম। এবার দেখো যে যদি আমরা 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণকে তুলনা করি, তাহলে তুলনা করলে পরে কি পাবো, A সমান R1 প্লাস R2, ঠিক আছে। অর্থাৎ 2 আর 3কে তুমি তুলনা করো, দেখো এই কোণের মানটা পাবে, ঠিক আছে, ক্যালকুলেশন করে। এবার দেখো যে এই কোণটাকে মানে এই যে ভ্যালুটা পেলাম, এই সমীকরণটা পেলাম, সেই সমীকরণটাকে আমরা কি করলাম, 4 নম্বর সমীকরণ বললাম, ঠিক আছে। এবার দেখো 1 ও 4 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো, যদি তুলনা করি তাহলে কি পাবো দেখো, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A, ঠিক আছে। অর্থাৎ এই যে 4 নম্বর সমীকরণটা তুমি পেয়েছো, সেই 4 নম্বর সমীকরণের সাথে যদি তুমি 1 নম্বর সমীকরণকে তুলনা করো, ঠিক আছে, তাহলে কি পাবে, তুমি এটা পাবে, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A। অর্থাৎ 1 নম্বর সমীকরণ কোনটা ছিল, 1 নম্বর সমীকরণ ছিল I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, এটা ছিল 1 নম্বর সমীকরণ। তাহলে এখানে আমরা কি করলাম, A বসিয়ে দিলাম, এর মানটা কি পেয়েছি, A পেয়েছি। তাহলে এটা কি হয়ে গেল আমাদের ডেল্টা, ঠিক আছে। এইভাবে আমরা তুলনা করে আমাদের কি হলো, মানটা বেরিয়ে গেল। তাহলে এভাবেই তুমি এটা বেস্ট মানে সহজেই তুমি এটা পেরে যাবে আশা করছি। এটা হচ্ছে কি খুব খুব গুরুত্বপূর্ণ, এটা অনেকবার পরীক্ষাতে এসেছে, ঠিক আছে। চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটাতে কি বলেছে দেখো, যে স্নেলের সূত্রটি লিখো এবং গাণিতিক রূপে প্রকাশ করো, অর্থাৎ গাণিতিকভাবে প্রকাশ করো। তাহলে এখানে দেখো যে কিভাবে আমরা প্রকাশ করব। তাহলে এখানে স্নেলের সূত্রটা তোমরা সবাই জানো, যে আমরা যে আলো করছি মানে প্রতিসরণের যে সূত্রগুলো পাই, সেই সূত্রের আমরা দ্বিতীয় যে সূত্রটা পাই, সেই সূত্রের মধ্যেই আমাদের কি থাকে, স্নেলের সূত্রটা লুকিয়ে থাকে, তাই তো। তাহলে স্নেলের সূত্রটা কি দেখো, যে আমাদের কি হয়, প্রতিসরণ কখন ঘটে, যখন দুটো মাধ্যম থাকবে, তাই তো, একটা ঘন মাধ্যম, একটা লঘু মাধ্যম। তাহলে এখানে দেখো যে নির্দিষ্ট দুটি মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাত, সেটা কি হয়, সর্বদাই ধ্রুবক হয়। এই যে ধ্রুবকটা, সেটাই হচ্ছে কি আমাদের যেটাকে আমরা প্রতিসরাঙ্ক বলি, ঠিক আছে। তাহলে এই যে ধ্রুবক, অর্থাৎ সাইন আই বাই সাইন আর সমান যে মিউ, সেটাই হচ্ছে কি আমাদের স্নেলের সূত্র। ক্লিয়ার হয়েছে। এবার দেখো যে এই যে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো যে এটা আপাতন বিন্দু, আপাতিত আলো করেছি হলো, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, দুটি মাধ্যম, নির্দিষ্ট বর্ণের আলো, এই যে আলোটা আসছে সেটা একটা নির্দিষ্ট বর্ণের হতে হবে, ঠিক আছে। তাহলে এই বর্ণের আলোটা পড়লো, উপরের মাধ্যমটা আমরা ধরে নিলাম যে হালকা মাধ্যম, দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে কি ঘন মাধ্যম। তাহলে কি হবে, আমরা যদি অভিলম্ব আঁকিও আপাতন বিন্দুতে,
এটা হচ্ছে কি বিভেদ তল, বিভেদ তলের উপর আপাতন বিন্দু পাবো। সেই আপাতন বিন্দুর উপর যদি আমরা অভিলম্ব আঁকি তাহলে কি হবে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে পরে কি হবে, অভিলম্বের দিকে সরে আসে, তাই তো? তাহলে সরে আসছে, তাহলে এটা আই কোণ, অর্থাৎ এটা কি আপতন কোণ, আর এটা হচ্ছে কি প্রতিসরণ কোণ। তাহলে আপাতন কোণের যদি আমরা সাইনটা নিই এবং প্রতিসরণ কোণের যদি সাইনটা নিই তাহলে তাদের যে অনুপাতটা পাবো সেটা হবে কি ধ্রুবক। এটাই বলছি কি আমাদের স্নেলের সূত্র, অর্থাৎ এটাই গাণিতিক রূপ এবং এইটুকু লিখলেই যথেষ্ট তোমাদের, ঠিক আছে? এটাও অনেকবার পরীক্ষাতে এসছে, ভালোভাবে দেখে যাবে, ঠিক আছে? চলো পরে কোশ্চেনটা দেখে নিই। এই কোশ্চেনটাতে কি বলেছে দেখো, যে প্রতিসরণের সূত্র দুটি বিবৃতি করো, ঠিক আছে? এটা অনেকবার পরীক্ষাতে এসছে, অনেকবার, মাধ্যমিক 2025-এর জন্য তো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চলো যে সূত্রগুলো রয়েছিল সেগুলো যদি আমরা দেখি তাহলে প্রথম সূত্রটা কী ছিল, প্রথম সূত্রটা অর্থাৎ আমরা যদি ছবির সাহায্যে বুঝি তাহলে দুটো মাধ্যম, প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যম আলোক রশ্মি আপতিত হলো, ঠিক আছে? আপতিত হওয়ার পরে কী করবো, আপতন বিন্দুতে অভিলম্ব অঙ্কন করব। যদি এটা হালকা হয়, ঠিক আছে, হালকা মাধ্যম হয় এবং এটা যদি ঘন মাধ্যম হয় তাহলে কি হবে, অবিলম্বের দিকে সরে আসবে, ঠিক আছে? তো এই কোণটা কি আপাতন কোণ আর এটাকে হচ্ছে কি প্রতিসরণ কোণ। তাহলে এই যে দেখতে পাচ্ছি আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং অঙ্কিত অভিলম্ব আপাতন বিন্দুতে, সেগুলো কি হচ্ছে একই সমতলে থাকছে, তো সেটাই আমরা কথাই লিখবো এবার। আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, ঠিক আছে? এবং এই যে আই এবং আর পাচ্ছি তাদের যে সাইনের অনুপাত সেটা কি হবে, সর্বদাই ধ্রুবক হবে। এটা হচ্ছে কি দ্বিতীয় সূত্রটা, অর্থাৎ দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে একটি নির্দিষ্ট কোণের আলো প্রতিসরণ হলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি হবে, সর্বদাই ধ্রুবক হবে। ক্লিয়ার হয়েছে? খুব সহজ, এটা অনেকবার পরীক্ষাতে এসছে প্রতিসরণের সূত্র, তো দেখে যাবে। চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটাতে কি বলেছে দেখো, যে একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপাতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মির চিত্র অঙ্কন করো, ফোকাস চিহ্নিত করো, ঠিক আছে? অর্থাৎ একটা উত্তল লেন্স নিয়েছো, সেই উত্তল লেন্স, এটা হচ্ছে কি একটা উত্তল লেন্স, উত্তল লেন্সের উপর দিয়ে কি হচ্ছে, সমান্তরালভাবে আলোকরশ্মি আপতিত হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে কি সমান্তরালভাবে আলোকরশ্মি আপতিত হলে পরে কি হয়, ফোকাসের মধ্য দিয়ে বেরিয়ে যায়, তাহলে কি হচ্ছে, ফোকাসের মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে আলোকরশ্মি, ঠিক আছে? তাহলে এইভাবে বেরিয়ে গেল, এই পয়েন্টে কি হচ্ছে আমাদের ফোকাস। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা গেল কি আমাদের ছবিটা। এবার দেখো যে বলেছে যে ফোকাস চিহ্নিত করো, অর্থাৎ আমরা কি করব, ফোকাসের সংজ্ঞাটাকে লিখে দেবো। সংজ্ঞাটা দেখো, সংজ্ঞাটাতে কি বলেছে দেখো, সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ কোনো উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে এসে লেন্সের প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাকে ওই লেন্সের কি বলা হয়, দ্বিতীয় মুখ্য ফোকাস বলা হয়, ঠিক আছে? তাহলে এটা গেল কি সংজ্ঞাটা লিখে দেবে। সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় তোমাকে শুধু সংজ্ঞাটা জিজ্ঞেস করে যে ফোকাস কাকে বলা হয় লিখো, তখন আমরা কি করবো, এভাবে লিখে দেবো। তারপরে কোশ্চেনটাতে কি বলেছে দেখো, তারপরে কোশ্চেনটাতে বলেছে যে লঘু থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মি প্রতিসরণের চুক্তিকোণ নির্ণয় করো, ঠিক আছে? আলোকরশ্মি রয়েছে, এটা হচ্ছে কি বিভেদ তল, বিভেদ তলের উপর আমাদের কি হচ্ছে, আলোকরশ্মি পড়ছে। একটা হচ্ছে কি লঘু মাধ্যম, এটা হচ্ছে কি লঘু মাধ্যম, এটা হচ্ছে কি ঘন মাধ্যম ধরে নিলাম, ঠিক আছে? এবার দেখো যে আলোকরশ্মি কি হবে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে, ধরো এখানে কি বলেছে, লঘু থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মি প্রতিসরণের চ্যুতিকোণ নির্ণয় করো, ঠিক আছে? অর্থাৎ আলোকরশ্মি পড়লো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের যে বিভেদ তল, সেই বিভেদ তলের উপর, ঠিক আছে? এভাবে পড়লো। এবার কি হবে, আমরা অঙ্কিত অভিলম্ব, এটা হচ্ছে কি অভিলম্ব, এই কোণটা কি আই কোণ, অর্থাৎ আপাতন কোণ। আর এভাবে কি হচ্ছে, ঘন মাধ্যমে পড়ছে, তার মানে কি অভিলম্বের কাছে সরে যাবে, এই কোণের মানটা কি পাবো আমরা, আর কোণ, অর্থাৎ প্রতিসরণ কোণ। তাহলে এখানে দেখো যে আলোকরশ্মিটা যদি সোজা বেরিয়ে যেত, তাহলে সোজা বেরিয়ে গেলে কি পেতাম আমরা, এই বরাবর পেতাম আলোকরশ্মিটাকে, তাহলে এই কোণটা পেতাম, তাই তো? তাহলে এই কোণের মানটা কত হবে সেটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে? অর্থাৎ আমাদের কাছে এটাই জানতে চেয়েছে যে লঘু থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের চ্যুতিকোণ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে কিভাবে করবো দেখো, যে আমরা কি দেখতে পাচ্ছি যে এই টোটাল যে কোণটা, আমরা এই পুরো কোণটা কি পেতাম, পুরো কোণটা আমরা কি পেতাম, আই পেতাম। তাহলে আই থেকে যদি আমরা আরটা বাদ দিয়ে দিই, সেটাই তো কি হচ্ছে এই কোণের মানটা, অর্থাৎ এই যে ছোট্ট একটা কোণ পাচ্ছি, এই কোণের মানটা কত পাবো, এই কোণের মানটা পাবো আমরা আই মাইনাস আর, ঠিক আছে? এটাই কি আমাদের, এটাই হচ্ছে কি চ্যুতিকোণ, চ্যুতিকোণ, ঠিক আছে? তাহলে চ্যুতিকোণ কোনটা, আই মাইনাস আর। তাহলে আপাতন কোণ কোনটা, আই, প্রতিসরণ কোণ কি আর, তাহলে চ্যুতিকোণের মানটা কত হবে, আই মাইনাস আর। এটাই হচ্ছে কি লঘু থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের চ্যুতিকোণ, ঠিক আছে? চলো পরের কোশ্চেনটা দেখে নিই।
পরের কোশ্চেনটাতে কি বলেছে দেখো, যে প্রতিসরাঙ্ক কাকে বলা হয় সংজ্ঞা চেয়েছে। ঠিক আছে, এটা অনেকবার পরীক্ষাতে এসেছে, ভালো করে দেখে যাবে। নির্দিষ্ট দুটি মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি হয়, সর্বদাই ধ্রুবক হয়, যেটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি। সেই মিউটাকে কি বলা হয়, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এইটুকু লিখলেই যথেষ্ট। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটাতে কি বলেছে দেখো, আলোকের বিচ্ছরণ কি, অর্থাৎ আমরা যদি একটা আলো দেখি, সেই আলোটা 7টা যে বর্ণে বিভক্ত হয়ে যায়, সেটি হচ্ছে কি আলোর বিচ্ছরণ। তাহলে সেটিকে আমরা কথায় লিখবো, অর্থাৎ ভালোভাবে লিখবো। তাহলে দেখো যে সূর্যের সাদা আলোক রশ্মি একটি প্রিজমের মধ্য দিয়ে গেলে পরে কি হয়, 7টা রঙে ভেঙে যায়, যেটাকে আমরা বেনিয়াস কলা বলি। ঠিক আছে, এই ঘটনাকে কি বলা হয়, আলোর বিচ্ছরণ বলা হয়। তারপরে কোশ্চেনটাতে কি বলেছে দেখো, যে একটি কাঁচ ফলকের উপর 45 ডিগ্রি কোণে আপাতিত সাদা আলোর প্রতিসরণের পর কাঁচ ফলকের ভিতরের বিচ্ছরণ হবে কি, আলোর বিচ্ছরণ তখনই ঘটবে যখন সেটা প্রিজম হবে। এখানে কি বলেছে, কাঁচ ফলক বলেছে, তাহলে কাঁচ ফলকে আমরা কি পাবো না, আলোর বিচ্ছরণ হবে না, অর্থাৎ কাঁচ ফলকের ভেতরে আলোর বিচ্ছরণ ঘটে না। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটাতে কি বলেছে দেখো, যে উত্তল লেন্স বা অবতল দর্পণের ক্ষেত্রে দেখাও যে এফ সমান r/2। ঠিক আছে, দেখাও যে এফ সমান r/2, এটা প্রমাণ করতে বলেছে। উত্তল লেন্স, উত্তল দর্পণ বা অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে এফ সমান r/2। তাহলে এখানে দেখো যে আমরা যদি অবতল লেন্স নেই, তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ দেখো, যে এখানে আমরা সমান্তরালভাবে আলোকরশ্মি গেল। ঠিক আছে, সমান্তরালভাবে যাওয়ার পরে কি হবে, সেটা ফোকাসের মধ্য দিয়ে বেরিয়ে আসবে এবং আমরা কি পাবো, অভিলম্ব পাবো। এটা হচ্ছে কি অভিলম্ব। ঠিক আছে, অভিলম্ব। তাহলে অভিলম্ব কোথায় টাচ করছে, অভিলম্ব দেখতে পাচ্ছি টাচ করছে সেন্টারে। ঠিক আছে, অর্থাৎ এই যে অবতল দর্পণটা নিয়েছো, সেই অবতল দর্পণের সি হচ্ছে কি সেন্টার। তাহলে আলোকরশ্মিটা কোন দিক বরাবর বেরিয়ে এলো, ফোকাসের মধ্য দিয়ে বেরিয়ে এলো। এবার বলেছে যে r সমান 2a প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখো যে ত্রিভুজ আমরা কি পাচ্ছি, এবিসি পাচ্ছি, এ বি সি পাচ্ছি, আর কি পাবো, ত্রিভুজ সিবিএফ পাবো। ঠিক আছে, আর তাহলে এখানে দেখো যে আমরা যদি কোণগুলো দেখি, তাহলে বি কোণের মানটা কত হচ্ছে, অর্থাৎ এ বি সি, এই যে বি কোণটা সেইটা কি হবে, আই কোণ। আর এক্ষেত্রে যদি আমরা দেখি সিবিএফ ত্রিভুজটা যদি মানে কোণটা যদি আমরা দেখি, তাহলে সেইখানে কোণের মানটা কত হচ্ছে, আর কোণ, তাই তো। তাহলে এখানে দেখো যে কোণ সিবিএফ সমান হচ্ছে কি কোণ এবিসি, এইটা। তার কারণ কি, এটা অভিলম্ব। আমরা যদি একটা অভিলম্ব আঁকি, তাহলে এই যে কোণটা পাবো, এইটা কি হবে, অভিলম্বটা দুটো একই তো ভাগ, তাই তো। এখানে ছবিটাতে মনে হচ্ছে যে এই কোণটা ছোট, কিন্তু ছোট নয়, একই হবে। ঠিক আছে, অভিলম্বটা এটা। তাহলে এটা হচ্ছে কি আই, এটা হচ্ছে কি আর, তাহলে দুটো কোণের মানে কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ আই সমান আর হচ্ছে। তাহলে সিবিএফ কোণ এবিসি এই দুটো কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তাহলে যদি সমান হয় তাহলে কি পাবো আমরা, কোণ এবিসি সমান কোণ বিসিএফ, অর্থাৎ একান্তর কোণগুলো কি হবে, সমান হবে। ক্লিয়ার হয়েছে। এবার দেখো ত্রিভুজ এফ বিসির ক্ষেত্রে বিএফ সমান কি হবে, সিএফ, বিএফ সমান কি হবে, সিএফ। ঠিক আছে, বিএফ সমান সিএফ হয়ে যাচ্ছে। এবার যদি জিজ্ঞেস করো যে বিএফ সমান সিএফ কি করে হচ্ছে, তার কারণ হচ্ছে যে এই কোণ, এই বাহুটা আর এই বাহুটা কি হচ্ছে, সমান পেয়ে যাচ্ছে, অর্থাৎ সমদ্বিবাহু পাচ্ছি। সেই জন্য কি হবে, যে এটা পাবো বিএফ এবং সিএফ যেটা পাবো সেটা কি হবে, সমান হবে। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের জন্য। এবার দেখো যে কোণ সিবিএফ সমান কোণ বিসিএফ। ঠিক আছে, সিবিএফ আর বিসিএফ যেটা পাচ্ছ সেটা কি হচ্ছে, সমান হচ্ছে বিসিএফ, কোণের মানগুলো সমান হয়ে যাচ্ছে। এবার দেখো যে যদি উন্মেষটা খুব ছোট হতো, উন্মেষটা যদি খুব কম হতো, তাহলে কি পেতাম, পিএফ, এটা সমান সমান কি পেতাম আমরা, বিএফ পেতাম, তাই তো। তাহলে এই উন্মেষটার জন্যই কি হয়ে যাচ্ছে, এই উন্মেষটা খুব ছোট ধরে নেওয়া আছে, যার কারণে আমরা কি পাচ্ছি, পিএফ সমান বিএফ পাচ্ছি, উন্মেষ কম ধরে নেওয়ার জন্য। এবার দেখো যে পিএফ সমান যদি বিএফ হয়, তাহলে বিএফ সমান কি, সিএফ। তাহলে আমরা কি লিখতে পারি, পিএফ সমান বিএফ, বিএফ সমান কি হয়ে যাচ্ছে, সিএফ। এবার সিএফ সমান আমরা কি লিখতে পারি, হাফ সিপি, হাফ সিপি। ঠিক, তাহলে আমরা কি পাবো, সিপির মানটা কত, সিপির মান হচ্ছে আমাদের আর সেন্টার। ঠিক আছে, অর্থাৎ আমরা কি পাবো, এটা ব্যাসার্ধ পাবো। তাহলে এফ এর মানটা কত হয়ে যাচ্ছে, 1/2 আর। তাহলে আর সমান কি হয়ে যাচ্ছে, 2f। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। চলো পরেরটা দেখে নিই। তারপরে কোশ্চেনটাতে কি বলেছে দেখো, যে একটি সরল ক্যামেরা দ্বারাই গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, অর্থাৎ এই বৈশিষ্ট্য দুটো যদি আমরা দেখি, তাহলে কি হচ্ছে, প্রতিবিম্বের প্রকৃতি কি হয়, সৎ এবং অবশিষ্ট হয়। প্রতিবিম্বের আকার বস্তুর আকারের যে তুলনায় কি হয়, ছোট হয়। ঠিক আছে, এটা গেল কি আমাদের
সরল ক্যামেরার দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য। চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটাতে কি বলেছে দেখো, সংজ্ঞা লিখতে বলেছে, অর্থাৎ এই সংজ্ঞাগুলো তোমরা ভালো করে দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে এসছে এবং মাধ্যমিক 2025-এর জন্য ধরে রাখো যে এগুলো থেকেই জিজ্ঞেস করবে। যেমন আলোক কেন্দ্র, শুদ্ধ বর্ণালী, অশুদ্ধ বর্ণালী, গোলীয় দর্পণে মেরু, ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে, এইগুলো ভালো করে দেখবে। এবং তার সাথে ছক দেখে যাবে, যে প্রতিবিম্বের যে ছকগুলো রয়েছে, অর্থাৎ পেজ নম্বর 48 এবং 40, সেই ছক দুটো তোমরা দেখে যাবে অবশ্যই, কারণ ছক থেকে তুমি একটা না একটা কমন পাবেই 2025-এর জন্য। অর্থাৎ প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, এফ এবং 2F এর মধ্যে বস্তু রাখলে পরে সেইগুলো তোমাকে জিজ্ঞেস করবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।